দেখেন এই সমস্ত ক্ষেত্রে লিগ্যাল পদ্ধতিটা কি? লিগ্যাল পদ্ধতিটা হলো প্রথমে এগোতে হয় দ্বিপাক্ষিকভাবে। তো আমরা তো আগাম বিষয়টা তো এখনো দ্বিপাক্ষিক আছে। হ্যাঁ, শুরুটা এভাবেই হয়। যখন দ্বিপাক্ষিক প্রক্রিয়াটা ফেল করে তখন সেটা কিন্তু আপনার আন্তর্জাতিক আদালতে যায়, এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরে সেটার পক্ষে লবি করার জন্য কিন্তু এখানে আদার পার্টিগুলো ইনভলভ হয়। আমরা যদি সারা দুনিয়ার এই সমস্ত আন্তঃনদী বিরোধগুলোর ইতিহাস দেখি, আমরা দেখব যে এগুলো কিন্তু এই পদ্ধতি মেনেই হয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশকে এত তুচ্ছ মনে করার কোনো কারণ নাই। ভারত যদি মনে করে যে বাংলাদেশ খুব তুচ্ছ এবং সে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তাহলে ভারতকেও কিন্তু এর জন্য মূল্য দিতে হবে। এবং এবং ভারতের যে ফরেন পলিসি, আপনি দেখবেন যে আমাদের দেশে যখন তারা রাষ্ট্রদূত নিয়োগ করে, তারা কিন্তু অনেক ভেবেচিন্তে রাষ্ট্রদূত পাঠায়। এবং এখনকার যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বিদায় নেওয়ার পরে কে আসবে সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবং তিনি কিন্তু বৈশিষ্ট্যগতভাবে, যার নাম শোনা যাচ্ছে, তিনি কিন্তু বৈশিষ্ট্যভাবে ওই রকম কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, তার থেকেও বেশি কিছু। কেন সেটা ভারত করে এইটা আমাকে বুঝতে হবে। এইটা এই কারণে করে যে এটা বাংলাদেশের ভ্যালুটা বোঝার জন্য, কারণ এখানে তাকে জিততে হবে। এবং তাকে যদি আমরা যদি একটা উইন উইন একটা চুক্তি করতে চাই, রিলেশন রাখতে চাই, এটা নির্ভর করবে আমাদের রাষ্ট্রনেতাদের উপরে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি, সেই অভ্যুত্থানে কিন্তু একটা বড় পয়েন্টই ছিল কিন্তু আমাদের গোলামী চুক্তি থেকে বেরিয়ে আসার প্রসঙ্গ। এই অভ্যুত্থানের বড় স্পিরিট ছিল হলো আপনার বৈষম্য দূর করার প্রসঙ্গ। বৈষম্য তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রেরও হয়। দেশের ভেতরে যখন আপনার কোটা বৈষম্য হয়, মেধার সাথে কোটার যখন বৈষম্য, একই রকমভাবে এই পানি চুক্তিটাও কিন্তু একটা কোটা। তার কত কোটা থাকবে, আমার কত কোটা থাকবে, তো সেই কোটায় কি প্রাধান্য করবে এটা ডিল করার জন্য আমরা বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে একা নই। এখন আমাদের যারা ফ্রেন্ডস আছে, ইন্টারন্যাশনাল পার্টনার্স আমাদের অনেকভাবেই আছে, আমি এটা ব্যাখ্যা করতে চাই না। সেই পার্টনারদের মধ্যে আমি কি কূটনীতি অ্যাপ্লাই করছি, কি ডিপ্লোমেসি অ্যাপ্লাই করছি, এবং সেটার মধ্য দিয়ে আমি কতটা চাপ প্রয়োগ করতে পারছি বা চাপের পরিবেশ সৃষ্টি করতে পারছি, এর মধ্য দিয়েও কিন্তু অনেক কিছু বের করে আনা যায়। তো সবসময় আপনি দেখবেন যে বড় কোম্পানির সাথে যখন ছোট কোম্পানির চুক্তি হয়, ছোট কোম্পানি কিন্তু একদম দেউলিয়া হয়ে যায় না। আচ্ছা, সুতরাং আমরা যখন একটা বৃহৎ শক্তির সঙ্গে চুক্তি করতে যাব, এখানে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, এবং সেই পার্টনাররা অনেক শক্তিশালী। সুতরাং তাদের মোরাল সাপোর্ট নিয়ে, তাদের লিগাল সাপোর্ট নিয়ে আমরা যদি ইন্টারন্যাশনালি এটাকে ডিল করি, ইট ইজ ভেরি মাচ পসিবল। আমি খুবই আশাবাদী। আরেকটা বিষয় ছোট করে, যে অভ্যন্তরীণভাবে আমাদের এখন বিভিন্ন মানে অনেক সময় দেখা যায় সরকারে যারা থাকে তারা একতরফাভাবে আলোচনা চালায়, দেশের ভিতর কনসেনসাস তৈরি করে না। সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখনই ডাকার সময় কিনা, মানে সরকারে যেহেতু বিএনপি আছে, তাদের তো যেহেতু আজকে জামায়াতের আমিরও বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করার জন্য দেশের ভিতরে একটা কনসেনসাস তৈরি করে এবং সব পলিটিক্যাল পার্টিকে নিয়ে আলোচনার দরকার আছে কিনা, এই ধরনের একটি বিষয়ে আমি তো মনে করি অবশ্যই একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত, এবং একই সঙ্গে লিগ্যাল এক্সপার্টদেরকে ডাকা উচিত। কারণ এটা শুধু লিগ্যাল এক্সপার্ট আমাদের আছে, কিন্তু রাজনৈতিক আলোচনা কখনো হয় না। রাজনীতির সাথে আইনের মানে বিরোধী দলকে আনা হয় না, আরো যেসব পলিটিক্যাল পার্টি আছে তাদের কখনো ডাকা হয় না। এই বিষয়টা নিয়ে যারা কাজ করে, এই বিষয়টা নিয়ে এটা কূটনৈতিক কাজ আছে, এটা নিয়ে আইনি লড়াই আছে, এবং এটা নিয়ে রাজনৈতিক লড়াই আছে। সুতরাং তিন ধরনের কাজ এখানে সম্পর্কিত। ফলে তিন ধরনের কাজের সঙ্গে যা যা স্টেক হোল্ডার আছে, সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা অল পার্টি একটা মিটিং হওয়া দরকার, এবং যেই মিটিং থেকে আমরা একটা গাইডলাইন সেট করতে পারবো, যে গাইডলাইন নিয়ে বাংলাদেশ এগোতে পারবে, এবং ভারত দেখবে যে এই পয়েন্টে বাংলাদেশের মধ্যে কোনো ভেদাভেদ নাই, গোটা জাতি ঐক্যবদ্ধ। ধন্যবাদ। এরকম স্পিরিট কিন্তু আমরা এর আগে দেখি নাই। এটা চাইলে বিএনপি করতে পারে।